Recording in progress. তারেক স্যারের পরীক্ষা ছিল স্যার ট্রিপলি। তো ঠিকই আছে, তোমরা ট্রিপলি কোশ্চেন একটু কঠিন করে দিছে মনে, একটু ঘুরাই দিছে মনে, এই কারণে পরীক্ষা টাইম কম হয়ে যা গেছে পড়েছে তা দেয় নাই, সিলেবাসের বাইরে প্রশ্ন করছে। আর টাইমও কম হয়ে গেছে স্যার, টাইম অনেক কম হয়ে গেছে। সিলেবাসের বাইরে চুয়েটের কোনো টিচার কোনো কোশ্চেন করে না, এটা বলো যে ক্লাসে যেটা বলছে এটার বাইরে তোমাকে মানে বইয়ে আছে কিন্তু স্যার পড়াই নাই আর কি, বিষয়টা এরকম। হ্যাঁ, এখন এই এই জিনিস থেকে লুপ থেকে আমরা বের হইতে পারি, চুয়েটে আমরা বের হইতে পারছি না। আমাদের তোমাদের টেন্ডেন্সি হলো আমরা ক্লাসে যা পড়াবো তা থেকে কোশ্চেন হইতে হবে, আসলে এটা সত্য না। ক্লাসটা হচ্ছে তোমাকে আমি থিওরিটা এবং কিভাবে পড়তে হবে এটা বলে দিব, এরপরে বাকি কোশ্চেন কোন জায়গা থেকে হবে ইট ডিপেন্ডস অন স্টুডেন্টস। তো যাই হোক, এটা অন্য সময় তোমাদের উপরে প্র্যাকটিস করতে পারি না, তোমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এখন এই করোনা কালে এক্সামের নোটিস কি দিবে না? এক্সামের নোটিশ খুব সহসা পেয়ে যাবা। গতকাল একটা মিটিং হইছে হেড এবং ডিনদের। সিদ্ধান্তটা কি স্যার, অফলাইন না অনলাইন? হ্যাঁ, এটা সম্ভবত আমরা অনলাইনের দিকে যাচ্ছি। হেড এবং ডিনদের একটা মিটিং হইছে, আল্লাহ বাঁচাইছে। কিন্তু এটা ফাইনাল সিদ্ধান্তটা এখনো পাই নাই, কারণ অনলাইনে সম্পূর্ণ পরীক্ষা যাওয়ার মতো ক্যাপাসিটি, যেমন ফ্র্যাঙ্কলি স্পিকিং কালকে চুয়েটে আমি ক্লাস নিতে পারি নাই। আজকে আমি এখন যে বাসায় বসে আছি, আমার এখানে কিন্তু ইলেকট্রিসিটিটা জাস্ট তোমার হচ্ছে 9:40 না 41 দিকে চলে গেল। স্যার আপনাদের টিচারদের যদি এই সমস্যা হয় আমাদের কি হবে বলেন তো? অল ওভার দ্য বাংলাদেশ সবারই এই সমস্যা আছে। অফলাইনেও তো স্যার সম্ভব না, যদি হল না খুলে আমরা থাকবো কই? চুয়েট তো স্যার শহর থেকে বহু দূরে। অফলাইনেই পারে, বেশি কাহিনী করতেছে। এখন পরীক্ষা দিনের শেষে আমাদেরকে অনলাইনে যাইতে হবে, কারণ করোনা মনে করো এইবারে এই কমে, এটা আরো চলবে। সেটাও বড় কথা না স্যার, আমরা থাকবো কই? চুয়েট তো স্যার শহর থেকে বহু দূরে। স্যার 12 আওয়ার্স টাইম নিয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে তো হয়। 12 আওয়ার্স টাইম না, এই যে অ্যাসাইনমেন্ট গুলো যেটা আমরা প্রস্তাব দিছিলাম, সেটা হচ্ছে আমি যদি কোশ্চেন যদি করি, আমি কোশ্চেন করার পরে আমি যদি জানি কোশ্চেনটা স্টুডেন্টদেরকে লিখতে গেলে, যারা ভালোভাবে পারে তাদের লিখতে গেলে সময় লাগবে হচ্ছে তোমার হচ্ছে 3 ঘন্টা, আর আপলোড করতে লাগে হচ্ছে 5 মিনিট। তার মানে আমি টাইমটা যদি এমন ভাবে যদি সেট করে দেই, 3 ঘন্টা লিখতে গেলে স্যার পিডিএফ করতে তো 20 মিনিট লাগবে স্যার, অনেকগুলো পেজ হবে তো। হ্যাঁ, তার মানে 20 মিনিট, ওকে ধরলাম 20 মিনিট বা অনেকগুলো পেজ হলো, ইউ আর রাইট। তো সেই ক্ষেত্রে আমি কোশ্চেনের সেটআপটা যদি এমন করে দেই যে একটা স্টুডেন্ট সর্বোচ্চ এতটুকু সময় পাইতে পাবে, তাইলে তার এখানে করাপশন করার সুযোগ, বই খোলা বা বই দেখে লেখার সুযোগটা তোমার % কমে যায়। তখন মুশকিল হবে কি, এই যে একটু আগে তোমার তারেকের ব্যাপারে যে অবজেকশনটা দিলা, কোশ্চেনটা এক্স্যাক্টলি আমরা ক্লাসে যেভাবে পড়াইছি এইভাবে আমি কোশ্চেনটা করতে পারবো না, তখন কোশ্চেনে পেজ দিয়ে দিতে হবে, অনেকটা ওপেন বুক এক্সামের মতো। তো এখন দেখা যাক, কোনো না কোনো ভাবে তো শিক্ষা কার্যক্রমটা তো চালাইতে হবে। ওপেন বুক এক্সাম বেশি কঠিন হয়। কঠিন মানে মারাত্মক জি কঠিন। স্যার, উপাসী দিছিলাম। ওপেন বুক এক্সাম মারাত্মক কঠিন, কারণ কোশ্চেনে এমন পেজ থাকবে, মনে করে এটা নিয়ে চিন্তা করতে করতে তোমার সময় চলে যাবে। ওপেন বুকে এক্সাম দেওয়ার জন্য এক্সাম সবাই মিলে বসে পরীক্ষা দিতে হবে সেটা। অনেকটা এরকমই। আর ওপেন বুক এক্সাম শুধু ছাত্রদের জন্য কঠিন না, টিচারদের জন্যও কঠিন, কারণ কোশ্চেন করতে হবে যাতে ছাত্রদের মাথা ঘামাইতে ঘামাইতে যাতে চুল যাতে ছিঁড়ে যায়। সবার জন্য ওপেন বুক এক্সাম কঠিন। আচ্ছা, এইসব কথা বলে লাভ নাই। আমি যেটা বুঝতে পারতেছি, সহসাই তোমাদের চ্যাট বক্সে আরেকজন কি লিখছে, সাস্টে এরকম করছে যে 12 ঘন্টার মধ্যে টাইমের মধ্যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে। হ্যাঁ, তো এরকম কিছু একটা দিয়ে তোমারই করতে হবে আর কি, আমাদেরকে একটা কি বলবো, যে এটাকে আমাদেরকে লাইনে নিয়ে আসতে হবে। সরি, আমার কানে আসে না কথাটা, আবার বললাম। বললাম যে প্রমোশন টেস্ট হিসাবে এরকম কিছু করা যায় না, কোনো সিজন এসে জাস্ট পাস আর ফেল। এটা যদি করি ভবিষ্যতে তোমরা সমস্যায় পড়বা, এটা করা ঠিক না। ইন দা ফর্ম অফ এক্সাম সেটা তোমাদেরকে শিথিল কইরা, তোমাদেরকে যেমন আমরা 15 ব্যাচের ক্ষেত্রে যেটা করছি যে লিখিত পরীক্ষা বা সো কল্ড অ্যাসাইনমেন্ট, এটা আমরা নিছি সামান্য পরিমাণ অংশ,
টিচারদের খুব কষ্ট হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টকে ভাইবা নিতে হয়েছে। তো ভাইভাতে একটা মার্কস, এরপর সিটি অ্যাটেন্ডেন্সে একটা মার্কস, এইগুলো কোনো না কোনো একটা ওয়ে ফিগার আউট হবে, যেটা হয় সেটা সবার জন্য সমানই হবে। দিনের শেষে তোমাদেরকে যাতে প্রমোটেড করা যায় এবং শিক্ষা কার্যক্রমটা যাতে চালানো যায়, কারণ করোনার যে অবস্থা এবং বাংলাদেশ টিকা নিয়ে যে ভেজালে পড়ছে, এটা তো স্যার অনলাইনে এখান থেকে বের হওয়া শিক্ষা প্রতিষ্ঠানে তো করোনা শুধু স্যার, আর তো কোথাও নাই। কোথায় করোনা শুরু হয়েছে, কোথায় আর কোথাও নাই বলো তো? মানে স্যার এমন একটা ভাব, মানে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে করোনা, সব তো স্যার চলতেছে। ওইটা শিক্ষা প্রতিষ্ঠানে করোনা, এটা তো নিজেও বুঝো। কারণ তোমাদের হলে থাকা অবস্থায় যদি তোমাদের একজন যদি অসুস্থ হয় এবং আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটে, তোমাদেরকে থামানো যাবে? এটাই তো স্যার, আমরাই আন্দোলন করবো না তখন আবার। তোমাদেরকে থামানো যাবে বলো? তোমাদেরকে থামানো যাবে? এবং তোমরা যদি শ্রমিকদেরকে যেভাবে ছত্রভঙ্গ করে দেওয়া হয় লাঠি দিয়া, তোমাদেরকে এইভাবে লাঠি দিয়া ছত্রভঙ্গ করে দেওয়া যাবে? তোমরা যদি রাস্তাঘাট যদি আটকায় বসে থাকো, আল্লাহ না করুক একটা স্টুডেন্টের যদি অ্যাক্সিডেন্ট হয়, তোমরাই আবার রাস্তায় নেমে পড়বা। তখন তোমরা বিজ্ঞান, স্বাস্থ্যবিধি কিছুই তোমরা তখন আর মনে করবো না। কিন্তু তোমরা নিজেরা হলে দেখা যাবে যে বন্ধুরা আড্ডা দিচ্ছ, কথা বলতেছ, এক রুমে 10 জন গ্যাদারিং কইরা ডাইনিং এ মনে করো, যদি আমরা যদি বলি যে সকাল 7টা থেকে 7টা 20 মধ্যে নাস্তা করবা 50 জন, তোমরা যাইবে 100 জন, তখন আমরা এইভাবে কিভাবে কন্ট্রোল করবো? কথা So there are so many আমাদের তো আপনারা ways. কন্ট্রোল করতে পারবেন না এটা। হ্যাঁ, হলে হলে তোমাদের চলাফেরা স্বাস্থ্যবিধি মতো কি আমরা কন্ট্রোল করতে পারবো বলো? যতই বিধি দিয়ে দেয় না কেন, পারবো না। তো যদি না পারি তাইলে তখন মনে করে 44 দিলেও তো আমরা মানবো না। তো এখন আমাদের সবারই কিছু সমস্যা আছে। আমাদের এই বাংলাদেশে যে করোনার যে সংক্রমণ হচ্ছে, এটাতে শুধু করোনার একার দোষ না বা সরকারের একার দোষ না। সরকারের তো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে আমরা সমালোচনা করতেই পারি এবং করতেও আছি, কিন্তু আমরা মানুষেরও তো দোষ আছে। রাস্তাঘাটে যে বের হও, কয়জন গত পরশু আমি আমার বাচ্চাকে নিয়ে ডাক্তার এখানে যাইতেছি সন্ধ্যার পরে, সিএনজি ড্রাইভার যেটা আসছে, ওকে আমাদের কিনা তাকে বলতে হয়েছে যে তুমি মাস্ক এখন কিনতে হবে, আর নাহলে তোমার গাড়িতে উঠবো না। পরে সে মাস্ক কিনে আসছে, এরপর আমরা তার গাড়িতে উঠছি। তো চলো এইসব কথা বাদ দেই, এখন আমি আছি বড় বিপদে, আমার সাথে তোমরা আছো বড় বিপদে। ফিজিক্সের সিলেবাসটা শেষ করতে হবে। তো আমরা আশা রাখি 11টা পর্যন্ত আমার ল্যাপটপ ব্যাটারি সার্ভিস দিবে। এখন শহরে কারেন্ট গেলে সাধারণত 15-20 মিনিটে চলে আসে, কোনো দুর্ভাগ্য না হইলে। আপনার বাড়ি কি ডুবা? কেউ কিছু বলছো? বললাম যে স্যার আপনার বাড়ির এলাকা কি স্যার পানির মধ্যে ডুবে আছে? না, সৌভাগ্যক্রমে চকবাজার ডুবলো। আমি দিদার মার্কেটের যে এরিয়াটাই থাকি, তোমার দেওয়ান বাজার বলে আর কি, এখানে তোমারই হয়নি, ডুবে নেই। কিন্তু চকবাজার অন্যান্য এরিয়া ডুবে গেছে এবং এটা প্রতি সবসময় ডুবে। স্যার বলো। স্যার অনলাইনে পরীক্ষা হলে তো আগে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে না? না, আগে সেকেন্ড সেমিস্টার দিব, আন্দোলন লাগাই দিব। ফার্স্ট সেমিস্টারে কিছু মনে নেই, কিছুই মনে নাই। এটা আমি আন্দোলন লাগাই দিব। আর যে বলো, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি এই প্রস্তাব দিতাম। হাউ ইজ ইট পসিবল? আমি কিন্তু সেকেন্ড সেমিস্টার আগে নিচ্ছে স্যার। হ্যাঁ, আমি অন্তত আমি একাডেমিক কাউন্সিলে আমি অন্তত এই মতামতটা দিব। কারণ আমি যদি তোমাদের মতো ছাত্র থাকতাম, আমি আজ থেকে 8 মাস 9 মাস আগে কি পড়ছি আমার কিছুই মাথায় থাকবে না। এখন জানি না চুয়েট প্রশাসন কি করে। এখন লেভেল 2 টার্ম 2 পরীক্ষাটা যদি আমরা আগে নিয়ে মাঝখানে তোমাদেরকে 1.5 মাস গ্যাপ দিয়া 2 সপ্তাহ যদি ফার্স্ট টার্মটা যদি একটু রিভিউ ক্লাসে যদি নেই, তাহলে তোমাদের জন্য বেটার হবে। এখন এটা সবচেয়ে ভালো হয়। স্যার আমাদের ল্যাবগুলা আমরা ফিজিক্সের ল্যাবগুলো তো আমরা কম বেশি মনে করো ভার্চুয়ালি একটা জোড়াতালি দিয়ে আমরা চালাই নিতে পারবো। ল্যাবের ব্যাপারে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, যে আমরা যে বলি এই যে তোমরা ডিভাইস পাইছো, পাও নাই। তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। তুমি যেমন আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেক ডিপার্টমেন্টে, যেমন আমি কানাডা থেকে আসার পরে কালকে আমার
কলিগ একটা সায়েন্সে তোমার কিনা ডিআরই একটা প্রজেক্ট লিখছে গবেষণা করার জন্য, সে সিমুলেশনের কাজ করে। তারা মানে তোমার সুপার পাওয়ার সম্পূর্ণ বিশিষ্ট কম্পিউটার দরকার, সে কম্পিউটার দিচ্ছে দিকে তার প্রজেক্টই বাদ। তা আমাদের ইন্টারনেট ফেসিলিটিস নাই, এরপর এই যে ল্যাপটপ ফেসিলিটিস নাই। আজকে আমি যদি আমি ফিজিক্সের একটা প্র্যাকটিক্যাল বা কোনো টিচার যদি একটা প্র্যাকটিক্যাল যদি তোমার সিমুলেশন দিয়ে যদি সে যদি তৈরি করতে যায়, সে তো কোনো মানুষের পক্ষে তো সব বিষয়ে জ্ঞান থাকা সম্ভব না। তার জাভা অথবা সিমুলেশনে এক্সপার্ট একটা লোক লাগবে। তো এরকম এক্সপার্ট লোক হায়ার করার জন্য যে টাকা, সে টাকাকে বিশ্ববিদ্যালয় বা সরকারকে আমাদেরকে অ্যালোকেট করতেছে। জোড়াতালি দিয়ে ল্যাব চালাইতে হবে, আমরা ডিসিশন এখন নিয়ে নেই। ফিজিক্স ল্যাব গুলো হয়তো আমরা তোমাদেরকে কিছু এক্সপেরিমেন্ট নিজেরা করব, ভিডিও করব, অথবা ইউটিউব থেকে যদি কোনো সুন্দর ভিডিও পাই। কালকে আমি অনলাইনে ভার্চুয়াল ল্যাব আমি ফ্রি কতগুলো খুঁজতেছিলাম, ওরা সবগুলো তোমার ফ্রি দেয় নাই। ফ্রি এমন ল্যাব গুলো দিছে যেগুলো আমরা পড়াই না, 2-3টা ল্যাব দিচ্ছে। তো ওরা কিন্তু সিমুলেশন করে কিন্তু ভার্চুয়াল ল্যাবের স্পেশালি ফিজিক্সের কিন্তু একটা মোটামুটি একটা মানসম্পন্ন একটা অবস্থায় রাখছে। এখন আমরা যদি বিশ্ববিদ্যালয়কে স্পেশালি চুয়েটে আমাদের যে অবস্থা, আমরা যদি বিশ্ববিদ্যালয় যে প্রস্তাব দিই যে আমাদেরকে টাকা দাও, আমরা এটার করি সাবস্ক্রাইব করি, তাহলে ছাত্রদেরকে চালাইতে পারবো। এটাকে মানে এটা যে প্রস্তাবটা দিবে তার জন্য একটা হিউমিলিটিং অবস্থা হয়ে দাঁড়ায়। হাউ ইজ ইট পসিবল বলো? এখন জোড়াতালি দিয়ে শিক্ষা চালাইতে হবে। তোমাদের তো ভালো, তোমরা তো আন্দোলন করতে পারো, আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের অবস্থা বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় একটা ভার্সিটির এই অবস্থা। আপনি আমাদের সঙ্গে আসেন, আন্দোলন করি একসঙ্গে। বাকিগুলা কি জানি অবস্থা আল্লাহই জানে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, চুয়েটের ছাত্র হিসাবে, শিক্ষক হিসাবে আমরা বলি না, তুমি ওই র্যাঙ্কিং তোমার 2000 সালের বা তোমার 2010-এর আগে যে ইউনিভার্সিটি গুলো আছে, খোঁজ নিয়ে দেখো, আমাদের শুধু আকার আয়তন বা সংখ্যা বাদ দিয়া আমাদের পারফরমেন্স খুব একটা ভালো না। কারণ আমরা সিদ্ধান্ত নিতে, আমরা খুব একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারি না। চুয়েটের পর হয়েছে না, আমরা স্যার নকল করি খালি চুয়েট, আরেকজন কি করতেছে সেটা দেখি। হ্যাঁ, আমরা এসপার যখন নাকি কোনো খারাপ একটা কাজ করতে হইব তখন এসপার বুয়েট, আর যখন আরো খারাপ কাজ করতে হইব তখন বলবো যে বুয়েট করছে কেন, আরো খারাপ ভাবে করবো। আর যখন ভালো কথা বললাম নাই, কথা হইলো যে সকলের সম্মিলিত অংশগ্রহণ, কর্মকর্তা কর্মচারী, এবং যেহেতু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সম্পূর্ণ সরকারের অর্থে পরিচালিত, সকলের সম্মিলিত অংশগ্রহণে একটা বিশ্ববিদ্যালয় বড় হয়ে ওঠে। এবং একটা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম, এই যে আমরা যে কথা বলতেছি, আমরা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়, তোমরা এখন হয়তো নতুন নতুন পত্র পত্রিকায় দেখো, তোমাদের ক্লাসে বলছি কিনা আমি মনে হয় বলছি, যে তোমাকে আমি যদি কোনো অ্যাসাইনমেন্ট যদি দেই, সেই অ্যাসাইনমেন্টটা টেক্সট বই বাদ দিয়া তুমি যদি তোমার বন্ধুর কাছ থেকে যদি হু কপি করো, তাহলে তোমরা দুইজনেই কত প্লেগারিজমের জন্য দোষী সাব্যস্ত। তো কিছু ইথিক্স আছে, কিছু নৈতিক শিক্ষা আছে। আমরা সারাত দিন আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হিন্দুরা আমরা মন্দিরে যাই, আমরা একটা ধর্ম আচরণ করি, কিন্তু আমরা আসলে কেউ ধার্মিক। আর কানাডায় থাকার সুবাদে আমি যেটা দেখছি, কানাডায় তো মানুষের আইন ভঙ্গ করার একটা টেন্ডেন্সি আছে, কিন্তু কানাডার আইনের প্রয়োগ যেটা, সেটা খুবই স্ট্রং। তা বাংলাদেশে আমাদের প্রচলিত আইন যেটা আছে, এটার প্রয়োগটাও যদি আমরা যদি সঠিকভাবে যদি করি, তাহলে হবে। যেমন তোমাদের যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট যদি দেই, লিখিত কোশ্চেন যদি দেই, তোমরা যদি এই বিশ্ববিদ্যালয় যদি খোলা থাকতো, বা এখনো হয়তো তোমরা অনলাইনে ফেসবুকে আসো, তোমরা দেখবে তোমরা 120 জন স্টুডেন্টের মাঝে কমপক্ষে 70 থেকে 80 জন একদম দাড়ি কমা সহ একরকম ভাবে লিখছো। এখন এই 70 থেকে 80 জনকে যদি আমরা যদি শূন্য দিয়ে দেই, তখন হয় তোমরা আন্দোলন করবা, আর নাহলে তোমাদের হইয়া কোনো টিচার সুপারিশ করব। তো এইরকম পরিস্থিতিতে আমি যখন লেকচারার হিসেবে ছিলাম, তখন আমি একবার এরকম পরিস্থিতিতে পড়ছিলাম। পরে আমি আমার সিদ্ধান্ত আমি মানে পাল্টাইতে বাধ্য করছিলাম। আর এগুলো সবার সম্মিলিত অংশগ্রহণই একটা জিনিস। যেমন একজন শিক্ষক কখন ভালো হয়, একজন শিক্ষক তখনই ভালো হয় ছাত্ররা যখন তাকে কোশ্চেন করে, ছাত্ররা যখন তাকে তোমার কিনা গঠনমূলক সমালোচনা করে,
একজন ছাত্ররা একজন শিক্ষককে ভালো করতে পারে। আবার একজন শিক্ষক শুধু আমি ক্লাসে পড়াইলাম এবং দেখাই দিলাম, এটা কিন্তু শিক্ষকতার অংশ না। আমরা তোমাদের যারা বাবা মা আছেন, চাচা চাচি আছেন, আমাদের বয়সী যারা মনে করো অ্যারাউন্ড 50 বা 45, এদের বয়সী লোকজন দেখবা প্রাইমারি স্কুলের শিক্ষককে খুবই সম্মান করেন, হাই স্কুলের শিক্ষককে খুবই সম্মান করেন, পায়ে ধরে সালাম করেন। কেন? কারণ পড়াশোনার পাশাপাশি ওরা এত আদর যত্ন নৈতিক শিক্ষা দিয়ে একটা মানুষকে তৈরি করছে। এখন তোমরা যে পড়ছো, তোমরা কয়জন বলো তো তোমাদের প্রাইমারি স্কুল টিচারের নামটা মনে রাখছো? মনে রাখো নাই। কারণ এই যে সমাজটা যে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু দোষটা কিন্তু তোমাদের না। স্যার আমি রাখছি স্যার। আচ্ছা, গুড। আমার মনে আছে স্যার, আমারও মনে আছে স্যার। এ টু জেড সবার। মনে থাকাটা ভালো, কিন্তু অনেকে কিন্তু আমরা শিক্ষকদেরকে যে সম্মান দেওয়া বা এই যে গুরুজনদেরকে যে সম্মান দেওয়া, এই জিনিসগুলো কিন্তু ভুলে গেছি। এটা তো একটা সম্মান দেওয়ার জিনিস, এরকম শিক্ষকরাও ভুলে গেছে যে ছাত্রদেরকে আদর করা, ছাত্রদের কল্যাণ কামনা করা, এই জিনিসটা শিক্ষকরাও ভুলে গেছে। শিক্ষকরাও মনে করো এখন টিউশন নিয়ে ব্যস্ত, যে ছাত্র টাকা, যার কাছ থেকে টাকা পায় তাকে মনে করো পড়াইতে শিক্ষকদের ভাল লাগে, আর যার কাছ থেকে টাকা পায় না, এই যে একটা মূল্যবোধের অবক্ষয়, এটা কিন্তু একতরফা হয় না, এটা কিন্তু দুই তরফা হয়েছে। তোমাদের আরো 20 থেকে 25 জন স্টুডেন্ট অনুপস্থিত স্টিল নাও। আচ্ছা, তাইলে এখন এইসব কথার তো শেষ নাই, আমরা থার্মোনিক্সটা শেষ করি। আর প্রত্যেকে দিনের শেষে আমরা প্রত্যেকে নৈতিকভাবে যদি স্ট্রং যদি না হয়, আমি যদি সারাক্ষণ যদি মিথ্যা কথা বলি এবং আমরা দুই বন্ধু পাশাপাশি চলি, একজন আরেকজনের যদি অমঙ্গল করি, তখন আমরা আসলে দিনের শেষে কেউ আগাইতে পারবো না। তুমি এটা ভাইবো না যে তুমি ধনী হইলে আর তোমার প্রতিবেশী অথবা তোমার ভাই বোন যদি তোমার মতো পড়াশোনা না করতে পারে, তোমার মতো যদি ধনী যদি না হইতে পারে, তাহলে এই উন্নতির কিন্তু কোনো মানে নাই এবং এটা সাস্টেন করে না। তো একটা সমাজ, একটা দেশ, একটা পরিবেশ সবাইকে নিয়েই সুন্দরভাবে তৈরি হইতে হয়। আমি প্রায় সময় উদাহরণ দেই, ব্রাজিলে যে পরিমাণ কোয়ালিটি সম্পন্ন ফুটবলার আছে, তারা প্রত্যেকেই A+ ক্যাটাগরি। তাহলে ব্রাজিল দলে তো জায়গা আছে 11টা, কিন্তু A+ ফুটবল খেলার জন্য কি তাদের জীবন থেমে আছে? না, তারা দেখো যে বিশ্বের বিভিন্ন টিমে তারা তোমার কিনা বলে বিভিন্ন ক্লাবে, দামি দামি ক্লাবে খেলতেছে, জাতীয় দলের বাইরের যারা খেলোয়াড়রা, সেখানে ব্রাজিলের ইনকামের চেয়ে কত আর একটা ভালো একটা ইনকাম পাচ্ছে, বা নিজেদের দেশে যে ক্লাব আছে এইগুলোতে খেলতেছে। তাহলে তোমরা সবাই যদি একজন আরেকজনকে যদি সহমর্মিতা দেখাও, সহযোগিতা করো, সবাই যদি A+ পাও, তোমাদের 10 থেকে 20% বাইরে পড়াশোনা করতে গিয়ে বাইরে সেটেল করবা, কেউ BCS এ যাবা, কেউ মনে করো প্রাইভেট জব করবা, তো দিনের শেষে সবাই কত একটা সমাজ কত সুসংগঠিত হবে। এই যে আমাদেরকে যে ফার্স্ট ওয়ার্ল্ডে যে তোমাদের PhD অ্যাডমিশন দিয়ে যে নেই, আফটার ফিনিশিং দ্য PhD, what percentage people are getting a job by showing his PhD certificate? You will be just shocked, only 3 to 4%. তার বাকি 95% কি সারা জীবন যে লাইনে পড়াশোনা করছে এই লাইন বাদ দিয়া অন্য কোনো লাইনে তারা পড়াশোনা করে। ইভেন অনেকে ট্যাক্সি চালায়ও জীবন ধারণ করে, কারণ সে দেখে অন্য চাকরি করার ক্ষেত্রে সে ট্যাক্সি চালায়, সে ইনকামটা বেশি করতেছে, কিন্তু তাতে তার যে নলেজ, আচার আচরণ এবং ট্যাক্সি চালানোর সময় যে অ্যাপ্লিকেশনের যে ক্যাপাবিলিটি, এটা আর 10 জনের চাইতে একটু বেড়ে যায়। তো আসো, এখন এইসব কথা বলে লাভ নাই, আমরা থার্মোডাইনামিক্স এর প্রথম যে অংশটুকু আছে, এই অংশটুকুতে আমরা কতগুলো স্যার হ্যাঁ আগের যে পড়াচ্ছিলেন স্যার লাস্ট ক্লাস, ওই পিডিএফটা কি দেয়া হয়েছিল? না, ওইটা দেই নাই, কারণ ওইটা তো নিউক্লিয়ার ফিজিক্স তো শেষ করছি, শেষ পর্যন্ত ফিউশন পর্যন্ত শেষ করছি না, শেষ করছি। ওই লেকচার প্ল্যানের মাঝে আমি আসলে তোমাদের জন্য কতগুলো রিভিউ কোশ্চেন আর হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট রেডি করবো। তো ইন দ্য মিন টাইম হয় নাই, ভালো কথা মনে করাই দিছে, একজন ইমেলও দিছিল। আজকে আমি এটা যে কোনো উপায়, আজকে আমি ক্লাস শেষ করার পরে আমার প্রথম কাজ হচ্ছে তোমাদের ওইটা শেষ করা। আমাকে অনেকে মেসেজ দিছে, স্যার আমরা করোনা থেকে শক্তিশালী। আচ্ছা, খুব সুন্দর কথা বলছে, এটা তো আমরা অনেকে আমি কি ব্রাজিল সাপোর্ট করেন না? আমি যখন নাকি কিশোর বেলা তখন ম্যারাডোনার উত্থান এশিয়ার বিশ্বকাপে, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার না। কিন্তু ব্রাজিলের যে খেলার যে তোমার যে ধরনের যে ফুটবলার যে উঠে আসে, এটাকে তো আমার এপ্রিশিয়েট করতে হবে। আমরা অলরেডি 28 মিনিট পার হয়ে গেছি, আজকে সংখ্যাগুলো শেষ করি। জি স্যার।
আচ্ছা এখন হ্যাঁ বলো। স্যার আমাদের এলাকায় তো একটা অ্যাসাইনমেন্ট একটা সিটি হয়ে গেছে না, আপনি তো নিছিলেন। তোমাদের একটা সিটি নিচ্ছি, অ্যাসাইনমেন্ট মনে হয় তোমাদেরকে দেই নাই আমি আগে। অ্যাসাইনমেন্ট দিছিলেন একটা? স্যার নিয়েছিলেন কিসের 1 আওয়ারে নিয়েছিলেন স্যার। 1 আওয়ারে নিছিলাম। জি স্যার, ফ্রাইডে তে আচ্ছা দিছিলেন। তাহলে আচ্ছা গুগল চেক করতে হইব, তাইলে আমার এই যে কিনা গুগল জি, ক্লাস স্যার। সময় চেক করতে হইব, আমি ওইগুলো স্যার, আপডেট করি নাই। আপনি শুধু আরেকটা সিডি নেন স্যার, সিডি নিয়ে শেষ করে দেন, অ্যাসাইনমেন্ট আর দিয়েন না। না সিটির সাথে অ্যাসাইনমেন্টও দিব। আর আমি কিন্তু তোমাদেরকে বলে দিছি অ্যাসাইনমেন্ট কিন্তু লম্বা সময়ের জন্য অ্যাসাইনমেন্ট দিব না, খুব স্বল্প সময়ের দিব, কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো একটু ট্রিকি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা নিয়ে ভয় পেও না। সময় কম লাগবে। টোটাল তো মার্ক 40 না স্যার, একটা সিডি একটা ঘন্টা স্যার, আবার একটা যদি সিডি দেই। এটা তোমাদের পাঠ্যক্রমের অংশ। এই পাঠ্যসূচিতে খাওয়ার সময় যদি এই গুস্ত একটু বেশি দেয়, রসগোল্লা একটু বেশি দেয়, তখন তো না করো না বাবা। পাঠ্যক্রমে তোমরা এত রেজিস্ট্যান্স দেখাও কেন? এটা একটা পাঠ্যক্রমের অংশ, এটা নিয়ে তর্ক করো না, আমরা ক্লাসটা আগাই। এটা নিয়ে তোমাদের তো এখনো একটা সিটি একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে, সুতরাং কোটা এখনো বাকি আছে, সুতরাং এটা নিয়ে এখন কথা বলবো না। ঠিক আছে, অলরেডি 29 মিনিট চলে গেছে। আচ্ছা, 29 মিনিট চলে যাওয়ার আগে আসল কাজ সারি। আগামীকাল আপনারা আমাকে এক্সট্রা সময় কখন দিচ্ছেন? স্যার আপনি তো নেক্সট রবিবারে ওই রাত স্যারের টাইমটা ক্লাস করতে পারবেন, মানে 2 ঘন্টা 10টা থেকে স্যার 11টা বা মানে ওই 2 পিরিয়ড। আর স্যার আগামীকাল তো স্যার আমাদের ক্লাস আছে স্যার বিকালে স্যার আবার। আচ্ছা বুধবারে? স্যার বুধবারে স্যার এটা মানে কালকে জানাতে হবে আর কি। আচ্ছা তোমরা বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিনের মাঝে, বুধ বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনের মাঝে কয়দিন হলো? বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন। এই 4 দিনের মধ্যে আমাকে 2টা ঘন্টা সময় দাও। ঠিক আছে, তাহলে তোমরাও সেফ থাকবা। তোমাদের কিন্তু ক্লাসের বার্ডেন যত দ্রুত কমবে, তোমাদের পরীক্ষা কিন্তু আমরা কিন্তু নিয়ে নিব। তোমাদের কিন্তু প্রিপারেশনে যেতে হবে, লম্বা করো না, ক্লাসটা শেষ করো। আর আমি দিনের শেষে তোমাদেরকে যেভাবে পড়াইতেছি অলরেডি নোট দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট একটা রিভিউ, কোশ্চেনে কিভাবে এখান থেকে কোশ্চেন বের করতে পারছো কিনা, লাস্টে একটা ক্লাস করবো, যাতে তোমাদের যাতে সমস্যা না হয়, সবাই যাতে ভালোভাবে যাতে পার হইতে পারো। দিনের শেষে গ্রেডটা যদি খারাপ থাকে কোনো কারণে, ওইখানে তুমি যখন চাকরিতে যাবা, তুমি যখন বাইরে অ্যাডমিশনে যাবা, তখন কিন্তু জিজ্ঞাসা করবো না তুমি করোনার কারণে তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তোমার শারীরিক অসুস্থতার কারণে খারাপ হয়েছে। এই যে তোমাদের একটা ছেলে আছে, ওর নামটা ভুলে গেছি, ওর যে বোনকে নিয়ে যে ওরা যে হাসপাতালে গেল, ওদের ফ্যামিলিতে যে অ্যাক্সিডেন্ট ঘটলো, কোন আমরা কি পরীক্ষার সময় কিংবা ওর চাকরির সময় কি ওরা কি আমরা ছাড় দিব যে তুমি পরীক্ষার রেজাল্ট খারাপ করছো কেন? আমরা কেউ ছাড় দিব না। তো এইসব আলাপ বাদ দাও। এখন আসো, আমি কোনটা খুঁজছি? হিট এনার্জি খুঁজছি না? আমি তো থার্মোডাইনামিক্স খুলতে চাইছিলাম, ওইটা আগে শেষ করবো, হিটটা আমি পরে পড়াবো। দাঁড়াও, কোন জায়গায় রাখছি? আরে আমার নিজের লেকচার তো আমি নিজে হারাই ফেলছি, কোন জায়গায় যা রাখছি। হ্যাঁ পাইছি। থার্মোডাইনামিক্স আমরা তোমাদেরকে যখন পড়াই, আমি সবসময় বলি একটু মন দিয়ে শুনো এই কথাগুলো। আমি এখন যেটা পড়াবো, এটা আজকের ক্লাসে আমি যেটা পড়াবো এটা কিন্তু বিরক্তিকর। কতগুলো সংজ্ঞা নিয়ে আলাপ করবো, আবার ডিটেলস আবার আলাপও করবো না, কিন্তু সংজ্ঞাগুলোর জন্য থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা আমরা বুঝি না। আর তোমাদের সিলেবাসটা হয়েছে ইন্টারমিডিয়েট প্লাস। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আমি স্লাইড শেয়ার দিই নাই না, আবার হিট ট্রান্সফার করছি। জি স্যার, এখন দেখা যাচ্ছে, আবার চলে গেছে।
থার্মোডাইনামিক্সটা তোমার কতগুলো সংজ্ঞা আছে, আজকে শুধু সংজ্ঞাগুলো দেখবো। এটা কিন্তু একটু বিরক্তিকর, একটু মন দিয়া শুনো, যতটুকু আমার সক্ষমতা আছে আমি বলতেছি, আর বাকিটা তোমরা একটু পড়বা। এখানে যদি একটু মন দিয়া যদি পড়ো, তাহলে জিনিসগুলো যদি তোমাদের মাথায় থাকবে। এবং থার্মোডাইনামিক্স দেখো, এটা তো সিস্টেম, আমরা বিভিন্ন ইউনিট আছে এটা দিয়ে দিলাম। থার্মোডাইনামিক্স কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি এই যে দেখো থার্মোডাইনামিক্সে তোমাদের এই মাস কনজারভেশন অফ এনার্জি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবং বিভিন্ন যে প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে এজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমাদের কিন্তু যদি ভালো সিভিল ইঞ্জিনিয়ার যদি হও এবং ফিউচার জেনারেশন যদি ঘর বাড়ি যদি ডিজাইন করতে হয়, এই যে হিট ট্রান্সফার, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, কনজুগেট এবং ফ্লুইড মেকানিক্স, তোমাদেরকে ফ্লুইড নিয়েও কাজ করতে হয়। এই তিনটা জিনিসের সাথে কিন্তু টেম্পারেচারের কিন্তু একটা রিলেশন আছে, এবং সবগুলো মিলে তোমার থার্মাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা আমাদের হয়। এখন একজন সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে ধরো তুমি একটা বাড়ির ডিজাইন করতেছো, সেই বাড়ির ডিজাইনে তোমাকে যদি বলা হয় যে আমাকে এই বাড়ির ডিজাইনটা আমার ন্যাচারালি যাতে গরমের দেশের বাড়ি ন্যাচারালি বাড়িটাতে যাতে ঠান্ডা থাকে, টেম্পারেচার যাতে ঠান্ডা থাকে, দেন হোয়াট টু ডু? তখন তোমার ফিজিক্যাল প্রপার্টি তোমাকে জানতেই হবে যে এখানে তোমার কনডাকশন পদ্ধতিতে, কনভাকশন পদ্ধতিতে, রেডিয়েশন পদ্ধতিতে কি করলে তোমার হিট ট্রান্সফারটা কত তুমি বন্ধ করতে পারবা। আবার ঘর থেকে যাতে আলো বাতাস যাতে যায়, এটা শুধু জানালা বাদ দিয়ে অন্য কোনো ওয়ে আছে কিনা, অন্য কোনো ম্যাটেরিয়াল আছে কিনা, এই সবগুলো কিন্তু তোমার কিন্তু কম্বিনেশন যখন প্রবলেম হবে। সুতরাং আজকে যেটা করতেছো ভেবো না যে এটা তোমার এখানে শেষ। তার মানে এটা ভবিষ্যতে এমন হইতে পারে, তুমি কোম্পানিতে চাকরি করো অথবা গবেষণা করো, তোমাকে হয়তো ক্লোজলি সিভিল ইঞ্জিনিয়ার হইলেও তোমাকে থার্মোডাইনামিক্স নিয়ে কাজ করতে হইতে পারে। সো এখানে যে সংজ্ঞাগুলো আছে, যে বেসিক কথাগুলো আছে, এগুলো একটু মন দিয়া শোনার চেষ্টা করো। তার মানে থার্মোডাইনামিক্সটা কি? থার্মোডাইনামিক্স হচ্ছে প্রথম হচ্ছে শক্তির রূপান্তর এবং এটার সাথে পদার্থের যে সম্পর্ক, স্টাডি অফ এনার্জি ট্রান্সফরমেশন and relation to matter. I have no idea. তো এই তিনটা আমি যে শাস্ত্রে আমি অধ্যয়ন করে থাকি সেটাকে আমরা থার্মোডাইনামিক্স বলি। আর হিট ট্রান্সফার হইলো কত, তোমার সময়ের সাথে তোমার তাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে প্রবাহিত হয় অথবা চলাচল করে অথবা পরিচালিত যেভাবে হোক, এবং এটার সাথে তোমার এনার্জি, ম্যাটার, স্পেস এবং টাইম, এটার সাথে যে সম্পর্কগুলো আছে সেটা হচ্ছে হিট ট্রান্সফার। আর ফ্লুইড মেকানিক্স কি, ভিসকোসিটি এবং সারফেস টেনশন, তোমরা দুইটা ফ্লুইড মেকানিক্স লেভেল 1 টার্ম 1 এ পড়ছো। সেটা হইলো কোনো একটা প্রবাহী যখন স্থির অবস্থায় অথবা গতিশীল অবস্থায় থাকে, তখন সে তার যে সকল ধর্ম আছে, যে সকল তোমার থিওরি আছে, সেগুলো স্টাডি করাটা হইলো, এবং অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে কত ফ্লুইড মেকানিক্স এর কাজ। এখানে আমরা যে কোশ্চেন গুলো শিখতে পাবো, এটা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, তোমার রাজপুতের একটা বই পাইলাম ইউনিভার্সিটি ক্যামব্রিজের থেকে, এটা প্রকাশিত হয়েছে। এটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। এবং আমি এটার যে অ্যাপ্লিকেশন একটা পাওয়ার প্ল্যান্টে, এরপরে তোমাদের ঘর বাড়িতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সিস্টেমের ক্ষেত্রে থার্মোডাইনামিক্স যে অ্যাপ্লিকেশন এবং প্রবলেম উদাহরণ যেগুলো দিচ্ছে, এই উদাহরণগুলো দেখে আমি নিজে নতুন করে শিখতেছি, আমি কিছু কিছু প্রবলেম আমি সলভ করতেছি। তো তোমাদেরকে তো এত ডিপে এই কোর্সে আমার যাওয়ার সুযোগ নাই। তো এখানে তোমাদের শেখার চেষ্টা করতে হবে থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলে, একটা ওপেন সিস্টেম কাকে বলে, ক্লোজ সিস্টেম কাকে বলে, আইসোলেটেড সিস্টেম কি, একটা হোমোজেনাস সিস্টেম কি, হেটারোজেনাস সিস্টেম কি, স্টেট কি, প্রসেস কি, সাইকেল কি, এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে সিস্টেমটা সংজ্ঞাটা আমি তোমাদের কাছে চাইবো না, কিন্তু ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম বলতে তোমরা কি বুঝো, একজন আমাকে বলতে পারবা? শক্তি ভর দুইটাই স্যার ট্রান্সফার করা যায় নাকি ওপেন সিস্টেমে? আবার বলো তো, আবার বলো। স্যার মাস এবং এনার্জি দুইটাই মানে ট্রান্সফার করা যায়। গুড। তার মানে ক্লোজ সিস্টেমে তুমি পারবা না, এখানে মাস এবং এনার্জি দুইটাই কত ট্রান্সফার করতে পারবা। তাহলে এই যে তোমাদের আছে, আবার হোমোজেনাস শব্দটার অর্থ হলো সমসত্ব, আর হেটারোজেনাস শব্দটার অর্থ হলো অসমসত্ব। তার মানে তোমরা দ্রবণে যেরকম
কেমিস্ট্রিতে সমসত্ব দ্রবণ অসমসত্ব দ্রবণ, এটার সংজ্ঞা তো আর ভুলো নাই, এটা ভুলছো? কেমিস্ট্রিতে 19 থেকে মনে পড়ে আসতেছে সমসত্ব দ্রবণ কাকে বলে, অসমসত্ব দ্রবণ কাকে বলে, এই সংজ্ঞা কি ভুলে গেছো? না স্যার, বলো তো কতটুকু মনে আছে? সমসত্ব হচ্ছে স্যার যেখানে মানে মিশ্রিত পদার্থগুলো স্যার খালি চোখে আলাদা করা যায় না, যেমন স্যার শরবত ইত্যাদি আর কি। রাইট রাইট। আর অসমসত্ব তুমি আলাদা করতে পারবা, দিস ইজ ফাইন। তাহলে জি স্যার, ওইখানে আমাদের ঝালমুড়ি আর কি সমসত্ব, স্যার। হ্যাঁ ঝালমুড়ি। এখন সমসত্ব দ্রবণের যে সংজ্ঞাটা যে দিলা, সেই সংজ্ঞায় আমার একটা সলিউট একটা ছিল পানি, এটার মধ্যে তুমি চিনি দিয়ে শরবত বানাইছো, তার মানে কতগুলো পদার্থ অথবা কতগুলো বৈশিষ্ট্য থাকে। তার মানে থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে আমাকে খুঁজতে হবে সিস্টেম কি এবং এই সিস্টেমের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক, যেটাকে আমরা প্রপার্টি বলি, সেই প্রপার্টি গুলো কি, এবং সেই প্রপার্টি গুলো যদি সময়ের সাথে অথবা সব সময় যে কোনো একটা প্রসেস যদি অনগোয়িং থাকে, এগুলো যদি একই রকম থাকে, তাহলে এটাকে আমরা সমসত্ব দ্রবণ বলবো। আচ্ছা, তাহলে এখানে দেখো, আমরা মুখস্থ করার আগে আমি তোমাদের ক্লাসে আমি শিওর যে আমি আগে বলছি ফিজিক্সের একটা বৈশিষ্ট্য হইলো আমরা টানা সেলের নাম পদ্মলোচন রাখি না। আমরা কোনো একটা কোয়ান্টিটি যদি একটা নাম দেই, একটা রাশিকে যদি আমি সংজ্ঞায়িত করি, সেটা তার ব্যবহার এবং ক্যারেক্টারিস্টিক্স এর সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হবে। এই শব্দগুলো খেয়াল করবা, শব্দগুলো খেয়াল করলে তুমি দেখবা চলে আসবে। তাহলে পিওর সাবস্টেন্স, পিওর দেখে তুমি বুঝতেই পারতেছো কোন একটা সাবস্টেন্সের থার্মোডাইনামিক্যাল যে প্রপার্টি গুলো, এই প্রপার্টি গুলোর মাঝে পিউরিটি বা হোমোজেনিটি অথবা কত কনসিস্টেন্সি থাকবে। আবার স্টেট, প্রসেস, সাইকেল, সাইকেলটা বুঝতেছো, স্টেট কিন্তু একটা ডিফারেন্ট জিনিস থার্মোডাইনামিক্স। এরপর আসছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স তোমার কি সংজ্ঞাটা কি মনে আছে? স্টেটমেন্টটা বা বিবৃতিটা কি তোমাদের মনে আছে? কারো পড়ছো আগে মনে? জিরোথ ল পড়ছো না? জি স্যার, কতটুকু মনে আছে বলো তো? দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তো প্রথমত বস্তু দুটিও তাদের পরস্পরের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। গুড। তার মানে এই যে তোমার সম্পূর্ণ মনে আছে এবং তুমি সম্পূর্ণ শুদ্ধভাবে বলছো। এখন তৃতীয় বস্তুটা যদি একটা থার্মোমিটার যদি হয়, তাইলে তৃতীয় বস্তুটা প্রথম এবং দ্বিতীয় বস্তুর কি তাপমাত্রা পরিমাপ করতে পারবে। এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা থেকে আমরা আসলে তাপমাত্রার পরিমাপ সম্পর্কে আমরা জানতে পারি এবং আমরা অগ্রসর হইতে পারি। এরপরে আমরা এই কোর্সে তোমাদের সাথে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দিয়া, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স দিয়া কিভাবে তোমার অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল তৈরি করা যায়, এখন আমরা ছোট্ট একটা সংজ্ঞা আমরা পড়বো এবং সেটা ম্যাথমেটিক্যালি আমরা সম্ভবত দেখবো। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা দেখো, তারপরে এই যে সংজ্ঞাগুলো আছে, রিভার্সিবল, এটা বুঝতেই পারতেছো। ঢাকা থেকে তুমি চুয়েটে যদি রওনা দাও, তোমার কয়টা পথ আছে? তুমি ঢাকা থেকে তোমার বাসা থেকে বেরিয়ে রিক্সা দিয়া মনে করো বাস স্ট্যান্ডে গেলা, বাস স্ট্যান্ড থেকে তুমি কমলাপুর আসলা, কমলাপুর থেকে ট্রেনে তুমি কত চুয়েটে আসলা, তোমার বটতলী স্টেশনে আসলা, বটতলী স্টেশন থেকে তুমি গাড়িতে চুয়েটে গেলা। এখন ঠিক একই পথ যদি তুমি চুয়েট টু বটতলী স্টেশন টু কমলাপুর, কমলাপুর টু রিক্সা, রিক্সা দিয়ে তুমি বাসা পর্যন্ত যদি যাও, তখন হবে রিভার্সিবল। এখন তুমি চুয়েট থেকে তুমি যদি পরবর্তীতে গাড়ি দিয়ে মনে করো কুমিল্লা হয়ে যদি যাও, তখন কিন্তু এটা রিভার্সিবল প্রসেস হবে না। তার মানে যে কোনো একটা প্রসেসে বা কোনো একটা কাজের প্রত্যেকটা স্টেপ যদি একদম হু যদি রিপিট করে তুমি যদি ব্যাক করো, তখন এটা হবে কত তোমার হচ্ছে রিভার্সিবল, আদারওয়াইজ কিন্তু রিভার্সিবল হবে না থার্মোডাইনামিক্স। তো এই যে প্রশ্নগুলো যে করলাম, প্রত্যেকটা প্রশ্ন থেকে দেখো, আমরা যদি একটু শব্দগুলো যদি খেয়াল করি, আমাদের যতটুকু নলেজ আছে, আমরা কোনো একটা জিনিসে আইডিয়া করতে পারি। যেমন তোমাদের একটা ফ্রেন্ড এবার সম্ভবত আইএসএসবি দিয়ে বিমান বাহিনী না সেনাবাহিনীতে চলে গেছে। তুমি যখন বিসিএসসি দিতে যাইবা বা দেশের বাইরে যখন যাইবা, দেশের বাইরে তোমার যখন নাকি ইন্টারভিউ নিবে কোনো কোম্পানি, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, তখন কিন্তু তোমার কিন্তু একটা মনস্তাত্ত্বিক একটা পরীক্ষা চলবে। ওই পরীক্ষা ইট ডাজন্ট মিন যে তোমাকে সমস্ত জিনিসের আনসার জানা থাকতে হবে। পৃথিবীর এরকম দেখো
অনেক কিছুই আছে আমরা ইন্টার পর্যন্ত বা আমাদের আন্ডার পর্যন্ত পড়াশোনা করার কারণে কিছু কিছু শব্দ কিছু কিছু আইডিয়া আমাদের মাথায় গেঁথে যায়। তো কোনো সময় কখনো ভয় পাবা না, পরীক্ষার হলে খাতা যদি কখনো শূন্য রাখবা না, যতটুকু পারো সেটা আনসার করার পরে এরকম এই কনসেপচুয়াল কিছু আনসার দেখবা সবসময় সব সাবজেক্ট কিন্তু করতে পারবা ওই সাবজেক্ট। তার মানে তুমি যদি পার্সিয়াল যদি মার্কিং আমরা করে থাকি তাহলে তুমি যদি মোটামুটি 50% বা 60% যদি তোমার ধারণা থেকে যদি কোনো একটা জিনিসকে যদি আনসার করতে পারো তাহলে তোমার এই সময়টা পরীক্ষার হল থেকে বের না হয়ে তুমি যদি এই সময়টা যদি ব্যয় করো তাহলে তোমার ওই নাম্বারটা বের হয়ে যাচ্ছে। এই কারণে কখনো খেলা শেষ না হওয়া পর্যন্ত খেলা ছাড়তে নাই। আচ্ছা, তার মানে আমরা এখানে এই ল যেগুলো আছে, জিরো ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে থার্মাল ইকুইলিব্রিয়াম একটু বলছি, আর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করে এবং কনসেপ্ট অফ কত ইন্টারনাল এনার্জিটা কত আমাদেরকে দেয়। আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা আমাদেরকে বলে যে হিট কিভাবে তাপ কিভাবে কাজে রূপান্তরিত হবে এবং সেই কাজের পরিমাণ কতটুকু হবে, তার পারফরমেন্সের একটা মেট্রিক, একটা তোমার হইছে কত ফিতা হিসাবে কত সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কাজ করে। এবং যে কাজটা করবা বা যে যন্ত্রটা বা যে ইঞ্জিনটা তুমি আবিষ্কার করছো, ইজ ইট ফিজিবল অর নট সেটা বলে। আর থার্ড ল হচ্ছে তোমার অ্যাবসলিউট জিরো অফ এন্ট্রপি। তো এন্ট্রপি টার্মটা তোমরা কিছু জানো, এন্ট্রপি সবসময় বাড়তেছে পৃথিবীতে, এটা হচ্ছে ডিসঅর্ডার বা বিশৃঙ্খলা। আমরা ম্যাথমেটিক্যালি আমরা পরবর্তীতে সংজ্ঞায়িত করব। তো এই সংজ্ঞা ফার্স্ট, হ্যাঁ কিছু বলতেছো? মানে ফিজিবল মানে কিছু, ফিজিবল মানে তোমার ফিজিবলের একটু তোমার হাতে মোবাইল আছে না? ফিজিবল শব্দটা গুগলে ফিজিবল মিনিং ইন বেঙ্গলি সার্চ দাও। এক্সাক্ট বাংলাটা কি হবে? দিছো? হ্যালো, আচ্ছা সার্চ না দিলে এটা তোমার জন্যই রাখলাম, তুমি এটার উত্তর দিবা। উত্তর পাইছো না? মানে সম্ভব আসছে, তার মানে কোনো একটা প্রসেস তোমার বাস্তবে সম্ভব কিনা, ইজ ইট ফিজিবল অর নট, আমরা সম্ভব কিনা, সঠিক কিনা, উপযুক্ত কিনা, এরকম। আমি কাছাকাছি আরো শব্দগুলো বললাম, হয়তো এক্সাক্ট আবিধানিক অর্থ না, সেটা হয়েছে এটার অর্থ। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন করার জন্য ধন্যবাদ, কিন্তু এরকম অনেক ছোটখাটো জিনিস তোমরা করতে পারবা নিজেরা, এখন তোমাদের হাতে ডিকশনারি আছে। এবার আসো সিস্টেমের সংজ্ঞাটা কিন্তু আমি ইচ্ছা করে বলিনি। সিস্টেম কি? তোমাকে শরবতের উদাহরণ দিচ্ছ, তাইলে এক গ্লাস পানি আছে অথবা এক গ্লাস শরবত আছে, এখন নিচ থেকে তুমি তাপ দিচ্ছ, তাপ দেওয়ার পরে তোমার একটা গ্লাসে তো হচ্ছে কঠিন পদার্থ, এটা তাপ পরিবাহী, কিন্তু সর্বপ্রথম অ্যাকশন রিঅ্যাকশন শুরু হবে কার? তোমার যে চিনির শরবতের যে দ্রবণ, এখানে পরিচালন প্রক্রিয়া এই পানিটা বা লিকুইডটা কত আগে গরম হওয়া শুরু হবে না? ইয়েস অর নো বলো তোমরা, আমি ভুল বলছি কিনা বলো। অথবা একটা ড্যাগে, অ্যালুমিনিয়ামের ড্যাগে তুমি পানি দিচ্ছ, যে হিট দিচ্ছ তুমি এটাতে রান্না করে চুলায় বসাইছো, আমরা যেই তাপমাত্রা রান্না করি অ্যালুমিনিয়ামের তোমার হচ্ছে প্রসারণ সংকুচন এইগুলো তেমন একটা হয় না, কিন্তু তুমি এই চুলার ডেকচিতে অ্যালুমিনিয়ামের ডেকচিতে যে পানিটা বসাইছো এটা কিন্তু একটু পরে কিন্তু ফুটতে শুরু করে। তার মানে পানিটা হইলো এখানে সিস্টেম। আর অ্যালুমিনিয়ামের যে পাত্র তুমি যেটা রাখছো, সেই পাত্রটা এবার মনে মনে পাত্রটাকে একটা লাইন অথবা হিসাবে চিন্তা করো, যেটা আমরা করি, অথবা সত্যি সত্যি পাত্রটাকে তুমি রাখতে পারো, তাহলে এটা হচ্ছে রিয়েল। আর যদি মনে মনে যদি তুমি যদি এরকম একটা পাত্রের মতো আকার যদি চিন্তা করো, তখন এটা হবে বাউন্ডারি। আর চারপাশের যে বাতাস, এরপরে আমি তুমি আমরা যারা দাঁড়ায় রান্না বান্না করতেছি, ঘর বাড়ি প্রত্যেকটাই তো তোমার কত তাপের আদান প্রদান করে। এই সমস্ত জিনিসটা হইলো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা আছে তার চারপাশে, সেটা হলো সারাউন্ডিং। সারাউন্ডিংস এর কিছু কিছু এলিমেন্ট তার বাউন্ডারির সাথে একদম গায়ে গা লাগায় থাকে, যেরকম বাতাস। আর আমি তুমি ওয়াল, এরপর ফার্নিচার, রান্নাঘরের কিচেন, অন্যান্য সামগ্রী এগুলো একটু দূরে থাকে। তার মানে সিস্টেম কি? সিস্টেম হইলো ফাইনিট কোয়ান্টিটি অফ ম্যাটার অর এ প্রেসক্রাইবড রিজিয়ন অফ স্পেস।
তার মানে একটা নির্দিষ্ট পরিমাণের কোনো পদার্থ অথবা তোমার স্পেসে তোমার একটা নির্দিষ্ট তোমার হচ্ছে কত তোমার হচ্ছে কি বলবো যে প্রেসক্রাইব রিজন, যেটা আমরা আলোচনা করতেছি বা আমাদের স্টাডির বিষয় যেটাকে আমরা এলাও করতেছি, এরকম একটা এলাকা, সেটা হচ্ছে তোমার হচ্ছে স্পেস। আর সিস্টেম আর বাউন্ডারি কি? বাউন্ডারি হচ্ছে যা অ্যাকচুয়াল অর হাইপোথেটিক্যাল এনভেলপ এনক্লোজিং দ্য সিস্টেম। একটু আগেই বললাম বাউন্ডারি রিয়েল হইতে পারে, ইমাজিনারি হইতে পারে। এইবার দ্বিতীয়টা দেখো, তুমি একটা ইনজেকশনের সিরিঞ্জ তোমার কাছে আছে যেটা দিয়ে তুমি করোনা ভ্যাকসিনের টিকাটা নিবে। তো এখানে ভিতরে যে সিস্টেমে যে লিকুইডটা আছে তোমার, সেটা হচ্ছে তোমার হচ্ছে কত সিস্টেম, যেটার উপরে তোমার কাজ হবে। আর যে পিস্টনটা দিয়ে তুমি কত এটাকে এনক্লোজ করে দিচ্ছ, সিলিন্ডারের যে বাইরের যে ওয়ালটা আছে সেটা হচ্ছে কত বাউন্ডারি। আর পিস্টনটা দিয়ে তুমি বল প্রয়োগ করতেছ। এখন এই সিলিন্ডারে বা এই যে তোমার দুইটা যদি ফুটো থাকে, যেটা দুইটা বাল্ব দিয়ে বন্ধ করছো, একটা বাল্ব যদি খোলা থাকে তাইলে সিলিন্ডার ভিতর থেকে বাইরে একটা জায়গা পর্যন্ত কত তোমার ভিতরে যে তরল পদার্থটা সেটা বাষ্প অবস্থায়, অথবা তুমি যদি পিস্টন দিয়ে যদি প্রেসার দাও তাহলে কিছু পরিমাণ লিকুইড কত এখান দিয়ে কত ছড়ায় পড়বে। তাহলে যেই জায়গা পর্যন্ত এই সিস্টেমের ম্যাটার বা লিকুইডটা ছড়ায় পড়লো, সেখান পর্যন্ত তুমি যদি একটা ইমাজিনারি যদি বাউন্ডারি যদি ড্র করো এজ শর্ট এজ পসিবল, তখন তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে অথবা একজন ফিজিসিস্ট হিসেবে তখন তুমি ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এবং এটার অ্যাপ্লিকেশনটা কত একজন ইঞ্জিনিয়ার হিসেবে কত করতে পারবা। তার মানে এই সিলিন্ডারের বাইরের যে অংশটুকু আছে সেটা হলো আমাদের কত ইমাজিনারি বাউন্ডারি, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কত আমরা কাজ করব। তাহলে ক্লোজ সিস্টেম কাকে বলে? ক্লোজ সিস্টেম হইছে তোমার হইছে ইফ দ্য বাউন্ডারি অফ দ্য সিস্টেম ইজ ইমপ্রিভিয়াস টু ফ্লো অফ ম্যাটার। তার মানে তোমার এই যে ম্যাটারের যে প্রবাহ, সে প্রবাহটা যদি তোমার যদি বাধাগ্রস্ত যদি হয়, তখন তাকে আমরা ক্লোজ সিস্টেম বলবো। এখানে লাইন বাই লাইন পড়বা, আমরা একটু আলোচনা করছি। ক্লোজ সিস্টেমের সুন্দর দুইটা উদাহরণ আছে। প্রথমটা দেখো ভলিউম ফিক্সড। ভলিউম ফিক্সড, এখানে ভলিউম আর বাড়তেছে না কমতেছে না। কিন্তু দ্বিতীয়টাই দেখো ওপেন সিস্টেম হইলে আমি ভলিউমে তোমার কত সিস্টেম হলো এখানে গ্যাস, এখানে ইনপুটের ব্যবস্থা রাখতেছি, আউটের ব্যবস্থা রাখতেছি। তাহলে তোমাদের যে বন্ধু একটু আগে সমান দিল, এখানে কি মাসের ফ্লো হচ্ছে। আর মাসের ফ্লো মানে কত কোনো একটা ভর বা কোনো একটা বস্তু, কোনো একটা মলিকুল এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কি হয়, এখানে তোমার স্থানান্তর ঘটে। তার মানে স্থানান্তর ঘটলে সে কোনো একটা বলের কারণে ঘটে। তার মানে তখন কি এখানে কাজ হয়। তাইলে শুধু ভরের ফ্লো হচ্ছে না, এখানে মাস এন্ড এনার্জি ফ্লো হচ্ছে। সুতরাং হি ইজ রাইট। তো সুতরাং এটা হলো আমাদের কত ওপেন সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেম তোমরা নিজেরাই বলতেছো, আইসোলেটেড মানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। তার মানে অসামাজিক বলতে তোমাদের কোনো বন্ধু অসামাজিক তোমাদের কাছে আছে কিনা জানি না, সে দেখবে কারোর সাথে কোনো কথাবার্তা বলে না, কারোর সাথে মত বিনিময় করে না। তো আইসোলেটেড সিস্টেমও তোমার এনার্জি অথবা মাস কোনো কিছুই সে এনভায়রনমেন্ট অথবা সারাউন্ডিং অথবা অন্য কোনো সিস্টেমের সাথে সে এক্সচেঞ্জ করবে না, বিনিময় করবে না। আর এডিয়াবেটিক শব্দের অর্থ হলো রুদ্ধ তাপীয়। রুদ্ধ তাপীয় মানে কি? শুধু তাপের আদান প্রদান সে বন্ধ করবে, কিন্তু কাজের আদান প্রদান কিন্তু বন্ধ করবে না। রুদ্ধ তাপীয় এডিয়াবেটিক, শুধু তাপের আদান প্রদান বন্ধ থাকবে, থার্মালি ইনসুলেটেড থাকবে সারাউন্ডিংস থেকে, কিন্তু সে কাজ এবং শক্তির যে বিনিময় সেটা চলবে। যদি সে শক্তিও যদি বিনিময় না করে, তখন একটা এডিয়াবেটিক সিস্টেম কি হয়ে যাবে, তোমার আইসোলেটেড সিস্টেম হয়ে যাবে। এবার ফেজ। ফেজ হচ্ছে একটা সমসত্ব বা হোমোজেনাস তোমার যে সিস্টেম যেটা আছে অথবা একটা পদার্থ আছে, সেটা তোমার কেমিক্যাল কম্পোজিশন, তার মানে কোন কোন গঠনের দ্বারা তৈরি, ফিজিক্যাল স্ট্রাকচার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভর, এগুলো যদি সবসময় একই রকম থাকে তখন হোমোজেনাস থাকে, তখন তাকে আমরা বলবো যে ওই পদার্থের একটা ফেজ বা দশা। আর হোমোজেনাস সিস্টেম কি? একটা সিস্টেমের যখন একটা সিঙ্গেল ফেজ থাকবে, তার মানে তোমার বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, বাতাসের গঠন আর জলীয় বাষ্পের গঠন ভিন্ন। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস মিশ্রিত আছে, কিন্তু বাতাস এবং জলীয় বাষ্প দিনের শেষে কি দুইটাই তো কত ভাপর ফেজ। ভাপর ফেজ না বায়বীয় ফেজ? আমি মিছা কইছি?
সব কি ঘুমাইতে না স্যার তার মানে Recording stopped. স্যার কি চলে গেছে? হ্যাঁ স্যারের মনে হয় নেট কানেকশন চলে গেছে। তাই তো বলছিল ল্যাপটপের 11টা চার্জ থাকবে বলছিল। 11টায় ক্লাস আছে কোনো? সার্ভে এই সেকশন Yes. দুইজন দুই সেকশন একসাথে। সার্ভে 12টায় না? 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা। Recording in progress. স্যার আপনার মাইক্রোফোন মিউট স্যার। ঠিক আছে, এখন আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমার নেটওয়ার্ক ফল করছিল। তোমাদেরকে 11টা থেকে কি ক্লাস আছে তোমাদের? জি স্যার, সার্ভে ক্লাস আছে স্যার। আচ্ছা, তাহলে আমি আজকে ছেড়ে দিচ্ছি। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা সম্পূর্ণ না পারো এখানে জাস্ট রিডিং পড়বা। প্রত্যেকটা আগামী ক্লাসে আসার আগে প্রত্যেকটা জিনিস রিডিং পড়বা। রিডিং পড়ার দরকার আছে। রিডিং মানে স্কিম, একদম মন দিয়ে পড়তে হবে না, শুধু পড়া যাইবা। অন্তত ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আগে যদি তোমরা পড়ে যাও, তাইলে তোমাদের আমি সুবিধা হবে। জাস্ট স্কিম করবা, ঘন্টাখানেক লাগবে, খুব মন দিয়ে পড়তে হবে না, শুধু রিডিং করবা। তাহলে আগামী ক্লাসে তোমাদের একটু ফলো করতে সুবিধা হবে এবং খুব দ্রুত শেষ করতে পারবো। তার মানে তোমাদের প্রতি আমার অ্যাসাইন্ড ওয়ার্ক হলো কি, তোমরা আমাকে নেক্সট বুধবারে থেকে শনিবারের মধ্যে তোমরা 2টা এক্সট্রা ক্লাস দিবা। এটা ডিসাইড করে আমাকে একটু ফোন করে জানো, ডিসিআর মিলা। ওকে, থ্যাংক ইউ অল। ওকে, বাই বাই। বুঝি নাই? নিউক্লিয়ার ফিজিক্সের ওই পিডিএফটা পাঠিয়ে দিন। হ্যাঁ, এটা আজকে পাঠাবো। এটা মানে শুধু মানে প্রমিস না, এটা হইছে আমার জন্য এটা আবশ্যিক কর্তব্য। আমি আজকেই পাঠাবো। ওকে, থ্যাংক ইউ অল। ওকে, বাই বাই।